আমরা শেষ দিন 22 পর্যন্ত যে এমসিকিউগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা স্টার্ট করব 23 দিয়ে। ঠিক আছে, 23টা পড়ি, তাহলে কী আছে দেখি। একটি ভাড়া দেওয়া বাড়ির পৌর মূল্য অর্থাৎ মিউনিসিপ্যাল ভ্যালু 50,000, 50,000 টাকা। ন্যায্য ভাড়া অর্থাৎ ফেয়ার রেন্ট বার্ষিক 40,000 টাকা। তার মানে মিউনিসিপ্যাল ভ্যালু 50,000, ফেয়ার রেন্ট হচ্ছে 40,000। মানক ভাড়া অর্থাৎ স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে কি 45,000। প্রকৃত ভাড়া মাসিক 3,000 টাকা। বাড়িটির মোট বার্ষিক মূল্য অর্থাৎ গ্রস অ্যানুয়াল ভ্যালু কত? আমরা কি জানি, আমরা স্টেপ 1-এ করেছিলাম যে মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেট এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, যেটা বেশি হবে সেটা নেব, অর্থাৎ যেটা হলো 50,000। তারপর আমরা দেখবো যে সেটা স্ট্যান্ডার্ড রেন্টে থেকে যাতে কখনোই কোনো মতে বেশি না হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড রেন্ট কত 45,000, তাহলে আমরা নেব কত 45,000। ঠিক আছে, তাহলে 45,000টা বেরিয়ে এলো এক্সপেক্টেড রিজনেবল রেন্ট আন্ডার সেকশন 23(1)(a)। ঠিক আছে, তারপর স্টেপ 2-তে আমরা কি করি, রেন্ট রিসিভ আর রিসিভেবলস। ঠিক আছে, তারপর যে লেখাগুলো আমরা লিখি আর কি, সেখানে 3,000 টাকা করে প্রত্যেক মাসে, তাহলে বছর হচ্ছে 3 বারং 36,000 টাকা বেরিয়ে গেল স্টেপ 2-তে। স্টেপ 3-তে আমরা কি করব, এই দুটোর মধ্যে যেটা বেশি সেটাকে আমরা নিই, তাহলে একটা হলো 45 স্টেপ 1-এ আর স্টেপ 2-তে হচ্ছে কি 36, তাহলে কোনটা নেবো 45,000। এইবার একটা জিনিস মাথায় রাখার দরকার আছে, আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করার জন্য যতগুলো স্টেপ আছে সবসময় যে ততগুলো স্টেপ ফলো হবে তার কিন্তু কোনো রকম মানে নেই। হতে পারে আনরিয়ালাইজ লস ডিউ টু ভ্যাকেন্সি নেই, তাহলে সেই ক্ষেত্রে ওই যে স্টেপ 4 সেই স্টেপ 4টা আসবে না। কথাটা বুঝতে পারলি? অর্থাৎ আমরা একটা কমপ্লিট ফর্ম্যাট শিখেছি, সেটার মধ্যে যদি সমস্ত থাকে তাহলে সমস্ত স্টেপসগুলো আসবে, আদারওয়াইজ এখানে যেরকমভাবে ওই স্টেপ 3-তেই গ্রস অ্যানুয়াল ভ্যালুটা বেরিয়ে এসে পড়বে, যেটা হচ্ছে 45,000, এই হচ্ছে 45,000। কোনো রকম অসুবিধা? নেক্সট 24, মিস্টার অরুণ রায়ের মুম্বাই একটি বাড়ি আছে। ইম্পর্টেন্ট ওয়ার্ডের নিচে আন্ডারলাইন, মুম্বাই, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। মিস্টার অরুণ রায়ের মুম্বাই একটি বাড়ি আছে। বাড়িটির মোট বার্ষিক মূল্য অর্থাৎ গ্রস অ্যানুয়াল ভ্যালু 50,000 টাকা। বাড়িটির পৌর মূল্য মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 40,000 টাকা। বাড়িটির জন্য মিস্টার রায় 16 এপ্রিল 2020 তারিখে পৌর কর দিয়েছেন 5,000 টাকা। অর্থাৎ এই ডেটে 16 এপ্রিল 2020 তারিখে পৌর কর দিয়েছেন 5,000 টাকা। খুব ভালো কথা। বাড়িটির নেট বার্ষিক মূল্য অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু কত? আমাদের নির্ধারণ বছর কোনটা, অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা 20-21, তাহলে ফিনান্সিয়াল ইয়ার কোনটা 19-20। এবার একটা মজার জিনিস দেখ, এই যে মিউনিসিপ্যাল ট্যাক্স 5,000 টাকা যেটা পেমেন্ট হয়েছে সেটা কিন্তু 19-20-তে পেমেন্ট হয়নি, হয়েছে 20-21-এ, তাই তো? তো তার মানে যেহেতু প্রিভিয়াস ইয়ারে কোনো রকম মিউনিসিপ্যাল ট্যাক্স পেমেন্ট করা হয়নি, তাহলে এই 5,000 টাকার কিন্তু ডিডাকশনসটা কখনোই গ্রস অ্যানুয়াল ভ্যালুর থেকে মাইনাস করতে পারবে না। কারণ আমরা জানি মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়, ক্যাশ বেসিস। প্রিভিয়াস ইয়ারে পেমেন্ট করতে হবে, আর সেটা কাকে পেমেন্ট করতে হবে? ওনার নিজেকে। তাই এই কারণে যেহেতু পৌর করটা পেমেন্ট করেছে 20-21-এ, তাহলে 19-20-তে দেয়নি, তাহলে 19-20-তে আমি ইনকামটা বার করবো, তো সেই ক্ষেত্রে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে কিন্তু কখনোই এই 5,000 মাইনাস হবে না। তাহলে এই ক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালু কত হবে? 50,000-ই। ঠিক আছে তো, কারণ 50,000 মাইনাস মিউনিসিপ্যাল ট্যাক্স নীল, তো নেট অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 50,000। বুঝতে পেরেছিস? নেক্সট 25, মোহাম্মদ হাবিবের কলকাতায় একটি বাড়ি আছে। ইম্পর্টেন্ট ওয়ার্ডের নিচে আন্ডারলাইন। বাড়িটিতে সম আয়তনের 2টি ফ্ল্যাট আছে। তার মানে বাড়ির 2টো ভাগ হয়ে গেল। আমরা তো জানি যা ভ্যালু আসবে সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দেবো। একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া, অন্যটি নিজের বসবাসের জন্য। বাড়িটির প্রদত্ত পৌর কর 5,000 টাকা, তার মধ্যে ভাড়াটাই দিয়েছে 1,000 টাকা। ঠিক আছে, তার মানে পুরো বাড়িটার মিউনিসিপ্যাল ট্যাক্স কত? 5,000 টাকা। তার মধ্যে ভাড়াটিয়া কত দিয়েছে? 1,000 টাকা।
এবার বলছে ভাড়া দেওয়া বাড়িটির জন্য পৌর কর কত টাকা ছাড় পাওয়া যাবে। ছাড় পাওয়া যাবে, ভালো মতন দেখবি এই অঙ্কগুলি কিন্তু খুব সুন্দর অঙ্ক কনসেপ্টের। দেখ প্রথমে মিউনিসিপাল ট্যাক্স, এই মিউনিসিপাল ট্যাক্স কত 5,000। তো এইটা তো পুরো বাড়িটার জন্য, বাড়িটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে তাই ভাগ করে দে, তাহলে ভাগ করে আসবে কত 2,500। তাহলে একটা হচ্ছে লেট আউটের জন্য আমি ধরে নিতে পারি 2,500। এবার যে টেনান্ট 1,000 টাকা দিয়েছে সেটা তো এর মধ্যে থেকে দিয়েছে, তাই লেস 1,000, তাহলে 1,500 রইল। 1,500 টাকাটা কে দিয়েছে, ওনার দিয়েছে লেট আউট প্রপার্টির জন্য। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স হিসাবে কত টাকা মাইনাস হতে পারবে 1,500 টাকা। তাই তোরা কিন্তু কখনো ভুল এটা করবি না যে 5,000-এর মধ্যে 1,000 দিয়ে দিয়েছে তাহলে 4,000 রইলো, 4,000 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, সেটা কিন্তু করবি না। প্রথমে 5,000-কে দুভাগ করে প্রথম ভাগ দেখবি যে লেট আউটের জন্য কতটুকুনি পোর্শন আসছে মিউনিসিপাল ট্যাক্সের অ্যামাউন্ট, তার মধ্যে কতটুকুনি টেনান্ট দিয়েছে, তাহলে বাদ বাকিটা কে দিয়েছে, ওনার দিয়েছে, তাহলে 1,500 টাকা ততটুকুনি পোর্শনে উনি মিউনিসিপাল ট্যাক্স হিসাবে উনি ক্লেম করতে পারবেন। কোনো অসুবিধা? নেক্সট 26, শ্রী রবীন ভট্টাচার্য দিল্লির একটি বাড়ির মালিক। বাড়িটির মোট বার্ষিক মূল্য অর্থাৎ গ্রস অ্যানুয়াল ভ্যালু চোখের সামনে যাতে ভেসে যায়, ঠিক আছে। স্টেপ 5-এ যেটা আমরা বার করি গ্রস অ্যানুয়াল ভ্যালু, মিউনিসিপাল ভ্যালুর সাথে কনফিউজ হয়ে যাবি না কিন্তু। গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 48,000, 48,000 টাকা। বাড়িটির জন্য জলকর ও পয় প্রণালী কর বাবদ দিতে হয় 8%, ঠিক আছে। তার মানে এই যে সিওয়ারেজ ট্যাক্স আরেকটা হচ্ছে কি ওয়াটার ট্যাক্স, 8% দিতে হয়। পৌর কর দিতে হয় 10%। পৌর করের পরিমাণ কত, তখন বলছে তাহলে একটা কাজ করো তো বলো দেখি পৌর করের পরিমাণ কত, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা একটু এখানে ক্যালকুলেশনস করে দেখাই। দেখ গ্রস অ্যানুয়াল ভ্যালু কত দেওয়া আছে 48,000। এইখানে এই যে 26 নম্বর সামসটা রয়েছে এইটা গ্রস অ্যানুয়াল না করে আমরা এটা গ্রস মিউনিসিপাল করে দিই। কেন করে দিচ্ছি বুঝে নিচ্ছি। মিউনিসিপাল ভ্যালু দেখ এইখানে বলা আছে, কি বলেছিল, শ্রী রবীন ভট্টাচার্য দিল্লির একটি বাড়ির মালিক। বাড়িটির মোট গ্রস অ্যানুয়াল ভ্যালু দিয়ে দিয়েছিল 48,000 টাকা এবং সেটা বলেছিল যে 8% ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্স দিয়েছিল আর 10% হচ্ছে কি মিউনিসিপাল ট্যাক্স। তো আমরা জানি এই যে মিউনিসিপাল ট্যাক্সের যে 10% এটা সবসময় কার ওপর চার্জ হয়, আমরা যেটা শিখেছিলাম যে মিউনিসিপাল ট্যাক্স এটা চার্জ হয় অলওয়েজ অন নেট মিউনিসিপাল ভ্যালুর ওপর। তাহলে যদি আমাকে নেট মিউনিসিপাল ভ্যালুই না দেয় তাহলে আমি বার করবো কীভাবে, আর ওখানে দিয়ে রেখেছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, তো কীভাবে হবে, কারণ গ্রস অ্যানুয়াল ভ্যালু তো আসতে গেলে তো অনেক কিছুর সাথে প্রসেসিংয়ের ব্যাপার থাকে, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট, অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই কারণে এটা গ্রস অ্যানুয়াল ভ্যালু নয়, এটা হচ্ছে গিয়ে গ্রস মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা ধরি গ্রস মিউনিসিপাল ভ্যালু কত 48,000, আর উনি থাকছেন কোথায়, দিল্লিতে। তো তার মানে এইখান থেকে ফার্স্টে মাইনাস হবে, এখানে এটা মাইনাস হবে 10% মেনটেনেন্স বাবদ, ঠিক আছে। এটা কার উপর চার্জ হবে, এটার উপর চার্জ হবে, দ্যাট ইজ 4800, ঠিক আছে। তারপর মাইনাস হবে ওয়াটার ট্যাক্স অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্স, ঠিক আছে। সেটা কিভাবে, এখান থেকে যেটা মাইনাস করব 48,000 মাইনাস 4,800 যেটা হচ্ছে 43,200, এইটাকে আমি কি করব, এই 43,200-কে 108 দিয়ে ডিভাইড করব, 8 দিয়ে এখানে লিখব, তাই তো। কারণ এইটা যেটা চার্জ হয় ওয়াটার ট্যাক্স আর সিওয়ারেজ ট্যাক্স সেটা হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালুর ওপর, এইটার ওপর চার্জ হবে, এটা তো আমি জানি না। তো সেখানে তো আমরা এইভাবে জিনিসটাকে বার করবো, কারণ এটার মধ্যে নেট মিউনিসিপাল ভ্যালু আর ওয়াটার ট্যাক্স আর সিওয়ারেজ ট্যাক্স দুটোই ঢুকে রয়েছে, তাই এই অ্যামাউন্টটাকে 108 দিয়ে ডিভাইড করবো, 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত আসে 108 ইন্টু 8 আসছে 3200, তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু কত এলো
40,000। এইবার এইটার ওপর আমরা কি চার্জ করব, এইটার ওপর মিউনিসিপাল ট্যাক্সের যে রেটটা, যেটা 10% সেটা চার্জ করে মিউনিসিপাল ট্যাক্সের অ্যামাউন্টটা বার করে নেব। কত বেরোবে, 40,000-এর ওপর যদি আমি 10% চার্জ করি তাহলে সেটা আসবে 4,000। ঠিক আছে, অ্যান্সার দেখ 4,000 আছে। ঠিক আছে, এই জায়গাটা একটু কারেকশন করে নেবে এই জায়গাটায়। ঠিক আছে, নেক্সট 27, ভাড়া দেওয়া বাড়ির সমন্বিত বার্ষিক মূল্য অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু 90,000, 90,000 টাকা। বাড়িটির মানক ও ছাড়ের স্ট্যান্ডার্ড ডিডাকশনসের পরিমাণ কত হবে? কি বলছে, আজকে যদি অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু 90,000 হয় তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশনস কত পাবে? অবভিয়াসলি এটার ওপর আমি 30% চার্জ করে দেবো। চার্জ করলে যেটা হবে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশনস, কারণ স্ট্যান্ডার্ড ডিডাকশনস আন্ডার সেকশন 24 এতে কত 30% অফ এনএভি, তো সেটা হচ্ছে 27,000। ঠিক আছে, এবার আমরা 28টা করি। মিস্টার ব্রাউন ইউনাইটেড ব্যাংক থেকে 1,00,000 টাকা 10% হার সুদে ধার নিয়েছেন। ঠিক আছে, এর মধ্যে 80% বাড়ি তৈরির কাজে এবং বাকি 20% মেয়ের বিবাহের জন্য ব্যবহার করেছেন। তাহলে আমরা জানি, এইটুকুনি পরে যা বুঝতে পারছি যে 1,00,000-এর মধ্যে যদি 80% উনি বাড়ি তৈরি করার ক্ষেত্রে ইউজ করেছেন, তাহলে 80,000-এর ওপর যতটা ইন্টারেস্ট হবে সেইটুকুনি উনি ইন্টারেস্ট হিসাবে আন্ডার সেকশন 24B-তে উনি ক্লেম করতে পারবেন। তারপর এটা কি আছে দেখি, পূর্ববর্তী বছরে তিনি 50% সুদ প্রদান করতে পারেননি, তার মানে যতটা ইন্টারেস্ট দাঁড়িয়েছে তার 50% উনি দিয়েছেন, 50% দেননি। আমরা এটাও জানি যে ইন্টারেস্ট অন বরোড লোনের ক্ষেত্রে সেটা অ্যাক্রুয়াল বেসিসে হয়, সেটা ক্যাশ বেসিসে হয় না, তো যার ফলে এটা দেখা নেই যে উনি কতটুকুনি পেমেন্ট অ্যাকচুয়ালি করতে পেরেছেন আর কতটুকুনি উনি করতে পারেননি। তাহলে এটা তো এমনি মুখে মুখে হয়ে যায়। 1,00,000-এর 80% উনি বাড়ি তৈরি করার ক্ষেত্রে ইউজ করেছেন, তাহলে 80,000। এবার এই 80,000-এর ওপর 10% হচ্ছে ইন্টারেস্ট রেট। যদি 80,000-এর ওপর আমি 10% চার্জ করি তাহলে কত আসছে, 8,000। এবার এই 8,000-এর মধ্যে উনি কত দিয়েছেন না দিয়েছেন সেটা দেখার কোনো দরকার নেই, যতটা অ্যাক্রুয়াল বেসিসে আসছে অর্থাৎ 8,000 টাকাটা পুরোটাই উনি 24B-তে ডিডাকশনস ক্লেম করতে পারবেন। তাই অ্যান্সার হচ্ছে 8,000। বুঝতে পেরেছিস? নেক্সট, আয়কর আইন 1961 ধারা 22 অনুযায়ী গৃহ সম্পত্তি খাতে নিচের গৃহগুলির মধ্যে কোনটি গৃহ বলে ধরা হবে না? তাহলে এখানে দেখছি কি আছে, প্রেক্ষাগৃহ ধরা হবে, গুদামঘর ধরা হবে, স্টেডিয়াম ধরা হবে, ছাদের দরকার নেই, ধ্বংসপ্রাপ্ত বাড়ি ধরা হবে না। তারপর কি আছে 30, নির্ধারিত নিজস্ব বসবাসের ক্ষেত্রে যদি অ্যানুয়াল ভ্যালু 0 হয় তাহলে তা থেকে ছাড়যোগ্য বিষয়টি হলো কি, শুধু একটাই যাবে, ইন্টারেস্ট অন বরোড লোন 24B-টা। স্ট্যান্ডার্ড ডিডাকশনস কীভাবে নিবে, এনএভি তো 0 হয়, তাহলে কোনটা আসবে, শুধুমাত্র সি-এরটা। ঋণকৃত অর্থের ওপর সম্পূর্ণ সুদ অথবা 2,00,000 টাকার মধ্যে যেটি কম সেটি এখানে নেওয়া হবে এবং মাইনাস করার জন্য যোগ্য। তারপর কি 31, কোনো বাড়ির ন্যায্য ভাড়া 1,50,000 টাকা, অর্থাৎ ফেয়ার রেন্ট হচ্ছে 1,50,000, মানক ভাড়া স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে 1,40,000। তার মানে ফেয়ার রেন্ট আর স্ট্যান্ডার্ড রেন্ট এই দুটো কখনো স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হবে না। ঠিক আছে, তাহলে এখানে কোনটা সিলেক্ট হবে, 1,40,000। এবার তোরা মনে মনে ভাববি দাদা এখানে তো গ্রস মিউনিসিপাল ভ্যালু নেই, এটা যে থাকতে যাবে তার কোনো মানে নেই, যেটা থাকবে থাকবে, যেটা থাকবে না থাকবে না। আমরা যেভাবে শিখেছি সেইভাবে সেগুলোকে অ্যাপ্লাই করে আমাদের যেটা দরকার সেটা আমরা বার করে নেব। তাহলে ফেয়ার রেন্ট হচ্ছে 1,50,000 আর এটা স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে 1,40,000, তার মানে কখনই 1,40,000-কে ক্রস করবে না। তাহলে এখান থেকে আমরা কোনটা নেব, 1,40,000। প্রকৃত বার্ষিক ভাড়া 1,30,000। ঠিক আছে, তাহলে সেকেন্ড স্টেপে এটা বেরিয়ে গেল। বিগত থার্ড স্টেপে কোনটা, এই দুটোর মধ্যে যেটা বেশি হবে, তাহলে কোনটা আসছে, 1,40,000। বিগত 5 বছরের বকেয়া পৌর কর পূর্ববর্তী বছরে প্রদান করা হয়েছে 1,50,000 টাকা, মানে লাস্ট 5 বছরের মিউনিসিপাল ট্যাক্স উনি পেমেন্টই করেনি, লাস্ট বছরই সব 5 বছরটা একবারে পেমেন্ট করেছে, সেটা হচ্ছে 1,50,000। আর আমরা জানি মিউনিসিপাল ট্যাক্সটা ক্যাশ বেসিস হয়, তাহলে পুরো 1,50,000-ই মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা চুজ করেছিলাম কত, 1,40,000, তার মধ্যে 1,50,000 মাইনাস হলো, তাহলে 10,000 টাকাটা বাড়ির নিট বার্ষিক মূল্য কত, 10,000 টাকা। ঠিক আছে, -10,000। ঠিক আছে, নেক্সট
এরপর 32, কোনো বাড়ির মোট বার্ষিক মূল্য গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে পৌরকর মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পাওয়া যাবে যদি নির্ধারিত পূর্ববর্তী বছরে পৌরকর প্রদান করে, মানে যেই বছরে আমি হিসেব করছি সেই বছরটা যদি করে পূর্ববর্তী বছর। ঠিক আছে, নেক্সট 33, আয়কর আইন 1961 অনুযায়ী গৃহ সম্পত্তি থেকে আয় কোন ধারাগুলিতে সমালোচিত হয়েছে? 20 থেকে 27। নেক্সট 34, কলকাতার একটি গৃহ সম্পত্তির মোট পৌরমূল্য গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 40,000 টাকা। পৌর কর 15% হলে পৌর করের পরিমাণ কত? তাহলে কীভাবে বার করবো রে? গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর থেকে আগে 10% মাইনাস করবো, তবে কি আমরা পাবো নেট মিউনিসিপ্যাল ভ্যালু। তারপর সেই নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর আমি 15% মিউনিসিপ্যাল ট্যাক্সের রেটটা চার্জ করে মিউনিসিপ্যাল ট্যাক্সের অ্যামাউন্টটা বার করবো, তাই তো? এটা তো আমরা জানতাম যে এখানে কত আছে, 40,000। তো এটা থেকে ফার্স্টে আমাদের কোনটা মাইনাস করতে হবে? 10% বার করে 40,000-এর থেকে সেটা মাইনাস করতে হবে 4,000, তাহলে আসবে 36,000। এটা হচ্ছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু। এইটার ওপর আমরা 15% চার্জ করে আমরা পাবো মিউনিসিপ্যাল ট্যাক্সের অ্যামাউন্ট কত? 36,000 ইন্টু 15%, অর্থাৎ 5,400। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মাথায় রাখবে এই ধরনের জিনিসগুলো। এরপর 35, নিজ বসবাসের বাড়ির ক্ষেত্রে আয়কর আইনে মানক ছাড়ের পরিমাণ কত? মানক ছাড়, স্ট্যান্ডার্ড রেন্টের কোনো ডিডাকশনস পাওয়া যায় নাকি নিজে থাকলে? ঠিক আছে, তার মানে এদের কোনোটিই নয়। তারপর খামার বাড়ি ফার্ম হাউস থেকে আয় গৃহ সম্পত্তি ক্ষেত্রে আয় খাতে করযোগ্য নয়, ফার্ম হাউস থেকে। এগুলো আমরা আমাদের সেলফ নোটের মধ্যে থেকেই পড়েছিলাম। 37, উপভাড়াটিয়ার সাবটেন্যান্টের কাছ থেকে প্রাপ্ত ভাড়া ভাড়াটিয়ার কাছে করযোগ্য হবে আদার সোর্সেস। কারণ আজকে এইচপি হেডে ট্যাক্সেবল হতে গেলে তাকে ওই বাড়িটার মালিক হতে হবে, কিন্তু সে তো মালিক নয়, সে তো একজন ভাড়াটিয়া, আরেকজনের থেকে ভাড়া নিয়েছে, সে আরেকজনকে ভাড়া দিয়েছে, সেখান থেকে যে ভাড়াটা পাবে সেটা হচ্ছে কি তার ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডে ট্যাক্সেবল, অর্থাৎ বি। নেক্সট 38, আয়কর আইন 1961 অনুযায়ী নিজ বসবাসের জন্য ব্যবহৃত বাড়ির মোট বার্ষিক মূল্য হবে কোনোটিই নয়, কোনোটিই নেই, পুরো মূল্য না, ন্যায্য মূল্য না, জিরো হবে, সোজা কথা, নীল। 39, দেখ এগুলো সব ইয়ার কোশ্চেন্স কিন্তু। ব্যবসার জন্য ভাড়া দেওয়া বাড়ি থেকে মালিক কর্তৃক প্রাপ্ত খাজনা নিম্নলিখিত কোন আয়ের খাতে করযোগ্য? আরেকবার পড়ে নি। ব্যবসার জন্য ভাড়া দেওয়া, তার মানে উনি তো ব্যবসার জন্য ভাড়া দিয়েছেন, উনি ভাড়াতে দিয়েছেন। এবার যাকে ভাড়া দিয়েছে সে সেটা বসবাসের জন্য ইউজ করুক বা সে তার নিজের বিজনেসের জন্য করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার মানে এটা এইচপি হেডে ট্যাক্সেবল হবে। গৃহ সম্পত্তি ক্ষেত্রে আয়, ঠিক আছে, এগুলো কিন্তু কনফিউজ হবি না। যদি ওনার নিজস্ব বিজনেস করার জন্য হতো তখন সেটা পিজিবিপিতে হতো। 40, আয়কর আইন 1961 অনুযায়ী নিজ বসবাসের বাড়ি মেরামতের জন্য ঋণের ওপর প্রদত্ত সুদের সর্বোচ্চ সীমা হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, নেক্সট 41, কোনো একটি বাড়ির পৌর মূল্য 72,000 টাকা মিউনিসিপ্যাল ভ্যালু, ন্যায্য ভাড়া 75,000, মানক ভাড়া 85,000, তার মানে 72 আর 75-এর মধ্যে কোনটা বেশি? 75, আর সেটা সাবজেক্ট টু 85,000, তার মানে এখানে 75,000 নেওয়া হবে, তার মানে এখানে হচ্ছে 75,000। তারপর কি 42, একটি নিজ বসবাসের বাড়ির পৌর কর 20,000 টাকা। একটি নিজ বসবাসের বাড়ির পৌর কর অর্থাৎ হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে 20,000। যদি পূর্ববর্তী বছরে বাড়ির মালিক পৌর কর 60% প্রদান করেন তাহলে পৌর কর বাবদ ছাড় পাবেন কত? ক্যাশ বেসিসে যতটুকুনি পেমেন্ট করবে, তার মানে 20,000-এর ওপর 60%, দ্যাট ইজ 12,000। নিজ বসবাসের একটি বাড়ির ক্ষেত্রে নিট বার্ষিক মূল্য হয় সর্বদা 0। তারপর 44, একটি ভাড়ায় দেওয়া গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে কোনটি ছাড় পাওয়া যায়? ছাড়যোগ্য নয়। একটি ভাড়ায় দেওয়া গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে কোনটি ছাড়যোগ্য নয়? কোনটা ছাড় পাওয়া যায় না? পৌরকর পাওয়া যায়, বাড়িটির অগ্নিবীমা পাওয়া যায়, দাঁড়া প্রতিম ছাড়, বাড়ির মেরামতির জন্য ঋণকৃত, এইটা পাওয়া যায়, এ পাওয়া যায়, ডি পাওয়া যায়। প্রতিম ছাড় আবার কি রে বাবা? বাড়িটির অগ্নিবীমা প্রিমিয়াম, আর এইটাও পাওয়া যায়, বাড়িটির অগ্নিবীমা প্রিমিয়াম। কোথায় পাওয়া যায় বলতো? যে স্ট্যান্ডার্ড ডিডাকশনস দেওয়া হয় না, ওর মধ্যে এগুলো সমস্ত কিছু ঢোকানো থাকে। তার মানে ছাড় যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে এটার মানেও জানি না, বাংলার এত শুদ্ধ বাংলা মানে তো প্রমি ছাড়টা পাওয়া যায় না। এটা পাওয়া যায় পৌরকর মিউনিসিপ্যাল ট্যাক্স পাওয়া যায়, এটা স্ট্যান্ডার্ড ডিডাকশনসে পাওয়া যায়, আর এটা তো 24B-তে পাওয়া যায়, ঠিক আছে, আর এটা 24A-তে পাওয়া যায়। এটা কি জানি না, তাই এটা পাওয়া যায় না। একটি ভাড়া বাড়ির নিট বার্ষিক মূল্য নেট অ্যানুয়াল ভ্যালু 4 লাখ টাকা। গৃহ সম্পত্তির নির্মাণের জন্য নেওয়া ঋণের ওপর সুদ হচ্ছে 80,000 টাকা। গৃহ সম্পত্তি খাতে
আয় হলো, তোরা হট করে অনেকেই ভুল কী করে ফেলবে বলতো, 4 লাখের থেকে 80,000 টাকা মাইনাস করে 3 লাখ করে দেখিয়ে দেবে। আরে না, এই যে ঋণের ওপর সুদ, এটা তো 24B, এর আগে তো 24A আছে। তার মানে 4 লাখের ওপর প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশনস পাবে, তাহলে কত হয়, 4 লাখের ওপর 1,20,000, তার মানে 4 লাখ মাইনাস 1,20,000, তার থেকে 80,000 মাইনাস করলে বেরিয়ে আসে 2 লাখ। 2 লাখ টাকাটা হচ্ছে গিয়ে ট্যাক্সেবল ইনকাম ফ্রম HP। সাবধানে এগুলি। তারপর হচ্ছে একই লোকাল একই ধরনের বাড়ির যা ভাড়া তাকে বলা হয় ন্যায্য ভাড়া, ফেয়ার রেন্ট। ঠিক আছে, এই প্রমিচ্ছার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। যাক, অসুবিধা কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, কারণ আমরা তো আর বেঙ্গলি অনার্স নিয়ে পড়বো না, কত কঠিন জিনিসটাকে নিয়ে। ঠিক আছে, 47, সারা বছর নিজ বসবাসের জন্য ব্যবহৃত এমন গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হবে, বার্ষিক মূল্য কত হবে, 0, তাই তো। কোনো ভাড়া দেওয়া বাড়ির ন্যায় সঙ্গত প্রত্যাশিত ভাড়া নির্ধারণে নিচের কোনটি বিবেচনা করা হয় না। কোনো ভাড়া দেওয়া বাড়ির ন্যায়সঙ্গত প্রত্যাশিত ভাড়া নির্ধারণে নিচের কোনটি বিবেচনা করা হয় না। মোট প্রমূল্য, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কনসিডার করা হয়, অ্যাকচুয়াল রেন্টটা সেকেন্ড স্টেপে কনসিডার করা হয়। এরে কোনো ভাড়া দেওয়া বাড়ির ও আচ্ছা আচ্ছা, ন্যায়সঙ্গত প্রত্যাশা বাড়িটার মানে কি জানিস, আয় কপাল আমার, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এইটা বলছে, এইটা বার করার সময় কোনটাকে ধরা হয় না, এইটা বার করার সময় স্টেপ 2 যেটা রয়েছে প্রকৃত ভাড়া সেটাকে ধরা হয় না। হ্যাঁ, এইটাকে ধরে না, কারণ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, স্ট্যান্ডার্ড রেন্ট, ফেয়ার রেন্ট এগুলোকে সব কনসিডার করা হয় রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করার সময়। ঠিক আছে, নেক্সট 49, আয়কর আইন 1961 অনুযায়ী ভাড়া দেওয়া বাড়ি নির্মাণের জন্য নেওয়া ঋণের ওপর সুদ ছাড়ের সর্বোচ্চ পরিমাণ কত। আয়কর আইন 1961 অনুযায়ী ভাড়া দেওয়া বাড়ির নির্মাণের জন্য নেওয়া ঋণের ওপর সুদ মানে ছাড়ের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে আনলিমিটেড, কোনো সীমা নেই, কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যখন আনলিমিটেড ওর থেকে ট্যাক্স পাচ্ছে। 50, 2019-20 পূর্ববর্তী বছরে একটি ভাড়ায় দেওয়া বাড়ির নিট বার্ষিক মূল্য 1 লাখ, তারপর নিট বার্ষিক মূল্য হচ্ছে এনএভি হচ্ছে 1 লাখ। বাড়িটি নির্মাণের জন্য নেওয়া ঋণের ওপর সুদ 40,000 টাকা। গৃহ সম্পত্তি খাতায় ওই একই, তার মানে 1 লাখের থেকে প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশনস নিবি, যেটা হচ্ছে গিয়ে 30,000 রইল 70,000, 70,000 থেকে 24Bটা মাইনাস করলে যেটা হচ্ছে 40,000, তাহলে 30,000 টাকা। অ্যান্সার হচ্ছে এ, মুখে হয়ে গেল। তাহলে আমাদের এইটার যত এমসিকিউগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম।